অবরোধে অগ্নিদগ্ধদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। এখনো চিকিৎসা নিচ্ছেন 48 জন অগ্নিদগ্ধ। আজ বকুল দেবনাথ নামে একজন ট্রাক চালক মারা গেছেন। ঢাকা মেডিকেলে এসে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানালেন, বার্ন ইউনিটকে একটি ইনস্টিটিউশনে পরিণত করার ইচ্ছা আছে সরকারের। চলমান হরতাল অবরোধের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হন 87 জন অগ্নিদগ্ধ। এদের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন 33 জন, মারা গেছেন 6 জন। এখনও চিকিৎসা সেবা নিচ্ছেন 48 জন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলছেন, আহতদের অবস্থার উন্নতি হচ্ছে, তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় হাসপাতালের বার্ন ইউনিটকে আরও ঢেলে সাজানোর কথা জানান তিনি। যে রোগীর বেড আছে তার চেয়ে কয়েক গুণ এখন রোগী আছে এখানে, এবং কাউকে ফেরানো সম্ভব নয়। কারণ ঢাকার বার্ন ইউনিটটি এখন পরিচিত খুব বেশি মানুষের কাছে, যে এখানে গেলে হয়তো রোগীর পরিপূর্ণ চিকিৎসা হবে। সেই জন্য সবার পক্ষে এখানে আসা সম্ভব হচ্ছে বলতে গেলে। শুধু ঢাকা মেডিকেল নয়, জেলা ও উপজেলা পর্যায়েও এ সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন স্বাস্থ্যমন্ত্রী। বার্ন ইউনিটের চিকিৎসকদের প্রশিক্ষণের উপরও জোর দেন তিনি। চিকিৎসকদের প্রশিক্ষিত করা হবে যারা এই ধরনের বার্ন ইউনিটে বা বিভিন্ন জায়গায় যারা এই ধরনের চিকিৎসা করতে পারে। এ ব্যাপারে আমরা একটা কর্মপন্থা গ্রহণ করেছি আজকে, যেটা আমাদের সচিব সাহেব এটা মনিটর করে এই কাজটা শুরু হবে। আমাদের ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে পর্যাপ্ত ওষুধ আছে, স্যালাইন আছে, আর যেগুলো প্রয়োজন সেগুলো সবগুলো আছে, কিন্তু পর্যাপ্ত আছে। এ ব্যাপারে কোনো ক্রাইসিস নাই ইনশাআল্লাহ। অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা সহায়তার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক সামন্তলাল সেন, রাজশাহী মেডিকেল কলেজের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান ডাক্তার আফরোজা নাজরিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এস খালেদ। আমি ডাক্তার সামন্তলাল সেন, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে আপনাদের, এখন পর্যন্ত আমরা জানি না আর কবে মানে এই রোগী আসার এটি বন্ধ হবে। জনবল, চিকিৎসা সরঞ্জামের বর্তমান অবস্থা কি, আপনারা কতটা সামাল দিতে পারছেন? ডাক্তার সেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখুন, আমি যখন আমাদের এই বার্ন ইউনিট শুরু করি তখন আমরা মাত্র 60টা বেড নিয়ে শুরু করেছিলাম। সেখান থেকে 50 থেকে 100, এখন থেকে 300। তো আমরা কিন্তু প্রথম যখন আমরা বার্ন ইউনিট তৈরি করি তখন আমরা ভাবি নাই যে এই ধরনের অবরোধের মানে সহিংসতার শিকার হয়ে রোগীদের চিকিৎসা করা লাগবে। যাই হোক, এটা আমাদের কাছে একটা বাড়তি চাপ। তারপরেও বলবো যে আমার চিকিৎসক, আমাদের সবাই মিলে আমরা আপ্রাণ চেষ্টা করছি এদেরকে সুস্থতা করার জন্য। আজকে আপনারা জানেন যে আমাদের ঢাকা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, সচিব মহোদয়, ডিজি মহোদয় সবার সম্মুখে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যার জন্য আমাদের এখানে 15 জন মেডিকেল অফিসার অলরেডি প্রেষণে আমাদেরকে দেওয়া হয়েছে। আগামীকাল আরও প্রায় 40 জন নার্স আসবে। সেটা সাময়িক একটা সমস্যা, আমরা আশা করছি যে এটা সমাধান করতে আমরা পারবো, যে এই যে এত বাড়তি চাপ। কিন্তু এইটা তো মানে চিরস্থায়ী সমাধান না। চিরস্থায়ী সমাধান করতে হলে আমাদের সমস্ত মেডিকেল কলেজগুলোকে, বার্ন ইউনিটগুলোকে শক্তিশালী করতে হবে। এবং সেই জন্যই আজকে যেটা মানে একটা সিদ্ধান্তে আসা হয়েছে যে আমরা এটাকে ইনস্টিটিউট করব। সেটা যদি আমরা করতে পারি যত দ্রুত, তাহলে হবে কি, আমরা আরও অনেক চিকিৎসক মানে বার্ন ইউনিট, বার্ন যারা চিকিৎসা করে তৈরি করতে পারবো। আপনাদেরকে আমি একটা পরিসংখ্যান বলি। বাংলাদেশে বৎসরে এই 16 কোটি দেশে 6 লক্ষ মানুষ আগুনে পড়ে যায়, আর তার জন্য কিন্তু মাত্র 52 জন প্রশিক্ষণপ্রাপ্ত এবং ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক আছে। তাহলে 52 জন চিকিৎসক দিয়ে এত বিশাল গোষ্ঠী চিকিৎসা করা সম্ভব না। আমরা বর্তমান পদ্ধতিতে যেভাবে আমরা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দিয়ে চিকিৎসক তৈরি করি, তাতে মাত্র বৎসরে 2-3 জন করতে পারি। কিন্তু যদি আমরা একটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট হিসাবে এটা তৈরি করতে পারি, তাহলে আমরা বৎসরে 10 জন করে মিনিমাম চিকিৎসক তৈরি করতে পারবো। এবং এ ব্যাপারে সরকার যথেষ্ট উদাসীন এবং সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন। আশা করছি যে আমরা এই সমস্যা উত্তরণ করে বাংলাদেশের সাধারণ মানুষের চিকিৎসা, যেটা বার্ন রোগীদের চিকিৎসা, আমাদের মানুষের দ্বারে পৌঁছে দিতে পারবে। ডক্টর সেন, আমি আপনার কাছে, আপনি ইনস্টিটিউশন হলে পরে তারপরে সেখানে বড় চিকিৎসক তৈরি করা, আরো চিকিৎসক তৈরি করা গেলে সারা বাংলাদেশের মানুষের স্বাভাবিকভাবে মানে সুবিধা হবে, সে ব্যাপারটিতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে বার্ন ইউনিটের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? আসলে আপনারা কি চ্যালেঞ্জ ফেস করছেন যে আপনাদের যেটা, যার জন্য আমরা সংবাদপত্রের ভাষায় তাকে বলছি যে আপনারা কিছুটা বেসামাল বা তালহীন এই মুহূর্তে, যতখানি আপনাদের সামর্থ্য আছে তার চেয়ে বেশি আমরা আসছি সেখানে?
দেখুন, নর্মালি এই শীতের দিনে এই যে এখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময় কিন্তু নর্মালি আমাদের রুগীর চাপ খুব বেশি থাকে। অন্যান্য কারণে যে রুগীগুনা পুড়ে যায়, গরম পানি কিংবা বৈদ্যুতিক তার কিংবা আগুন পোয়াতে গিয়ে মহিলারা পুড়ে যায়, সুতরাং এই সময় এই চাপটা সামলানো ডেফিনেটলি একটা চ্যালেঞ্জের সম্মুখীন। যা নর্মাল টাইম থেকে আমাদেরকে পরিশ্রম হয়তো বেশি করতে হচ্ছে আমাদের চিকিৎসকদেরকে। তবু আমি মনে করি যে এই সমস্যাটা যেটা আমাদের এই বাড়তি চাপটা, সেটা আমরা উত্তরণ করতে পারবো, কারণ আমাদের আরও কিছু চিকিৎসক যেহেতু আমরা পেয়েছি। আমরা আশা করছি এই লিমিটেশনের মধ্যে যতটুকু আমরা আন্তরিকতা দিয়ে মানুষকে চিকিৎসা করানো, আমরা তো এই মানুষগুলোকে ফেরত দিতে পারবো না, Right. যে সমস্ত রোগী আসবে তাদেরকে চিকিৎসা করতে হবে। ডক্টর সামন্তলাল সেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ডক্টর আফরোজা নাজনীন আপনার কাছে জানতে চাইবো যে রাজশাহীতে আগুনে দগ্ধ রোগীর সংখ্যা কেমন, অবরোধের ফলেই বা তার পরিস্থিতি কেমন দাঁড়াচ্ছে? ডক্টর নাজনীন। হ্যাঁ, রাজশাহীতে এখন আমাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছে 7 জন পেশেন্ট। গতকালকে আমি 3 জন পেশেন্টকে ডিসচার্জ করতে পেরেছি, তারা তুলনামূলকভাবে কম বার্ন ছিল। তো এখন যে 7 জন ভর্তি আছে তার মধ্যে 3 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক, বাকিরাও এখনো শঙ্কামুক্ত না জন্যই এখনো তাদেরকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডক্টর নাজনীন, আপনার ইউনিটে আপনি মোট কতজন রোগীকে একই সাথে চিকিৎসা দিতে পারবেন? আসলে আমাদের ইউনিটটা শুরু করা হয়েছে 50 বেডে উন্নীত করা হবে এই প্রপোজাল নিয়ে। এখন পর্যন্ত আমরা 24 বেডে চিকিৎসা দিতে সক্ষম, এবং মানে স্থানীয়ভাবে আমাদের যে পরিচালক সাহেব দোতলায় কয়েকটা বেডের ব্যবস্থা করে দিয়েছেন, হয়তো কাল পরশুর মধ্যে আমরা এক্সটেনশন করে ফেলতে পারবো। আমাদের টার্গেট 50 বেড। ডাক্তার নাজনীন, এই মুহূর্তে আপনাদের টার্গেট 50 বেড, কিন্তু এই মুহূর্তে আপনারা 24টি শয্যা আপনাদের রয়েছে। 24 জন রোগীকে আপনারা একই সাথে চিকিৎসা দিতে পারবেন? 24 শয্যা রয়েছে, এবং দোতলায় যে এক্সটেনশন করা হচ্ছে ওখানে আরো 24টা বেড মানে মোটামুটি রেডি। আমরা কাল পরশু ওটা পেয়ে যাব হাতে। ডাক্তার নাজনীন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ এস খালেদ আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের বার্ন ইউনিটের অবস্থাটা কি? এই চলমান অবরোধ বা চলমান রাজনৈতিক সহিংসতার কারণে বা যেটি ডক্টর সামন্তলাল সেন বলছিলেন যে ডিসেম্বর জানুয়ারি মাসে এমনিতেই পোড়া রোগী বেশি থাকে, আপনার ইউনিটের কি অবস্থা? ডাক্তার খালেদ। আমাদের বেসিক্যালি আমাদের ইউনিটের অফিসিয়ালি হচ্ছে 27, তারপরে আমাদের বিছানা আছে প্রায় 55টা বিছানা আছে। আমাদের আমরা যদি বেশি রুগী রাখতে চাই প্রায় 100 রুগী রাখতে পারি বিছানা মেজ সহ আর কি। বর্তমানে আমাদের অবরোধের রুগী আছে 5 জন, তার মধ্যে আগে ছিল 3 জন, রিসেন্টলি আজকে সকালে 2 জন এসে ভর্তি হয়েছে, যারা তার মধ্যে একটা ইনহেলেশন ইনজুরি আছে। টোটালি আমাদের এখন অবরোধের রুগী 5 জন, সব মিলিয়ে প্রায় 75 রুগী আছে বর্তমানে চিটাং মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। ডক্টর এম এস খালেদ, আপনি কি মনে করছেন যে এই মুহূর্তে আপনার যে জনবল, যে সরঞ্জাম এবং যে চিকিৎসার, সেটা যথেষ্ট এই রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, নাকি আপনি মনে করছেন আপনার বাড়তি আর কোনো উদ্যোগ নেওয়া দরকার? ডক্টর খালেদ। আমাদের আসলে ম্যান পাওয়ার একটু বাড়তি আর কোনো উদ্যোগ নেওয়া দরকার? ডক্টর খালেদ। আমাদের আসলে ম্যান পাওয়ার একটু শর্ট আছে। আমাদের মেডিকেল অফিসার, আমরা বর্তমানে 8 জন মেডিকেল অফিসার আছে। আমাদের মেডিকেল অফিসার একটু বেশি হলে আমরা রাউন্ড দ্য ক্লক ডিউটিতে লোকজন থাকতে পারে, এবং আমাদের মেডিকেল অফিসারটাই শর্ট। বর্তমানে আমরা 2 জন আছি, কনসালটেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর। আমাদের মেডিকেল অফিসার যদি একটু বাড়ানো যেত এবং নার্সিংয়ের স্টাফ যেগুলি আছে এগুলি বাড়ানো যেত, তাহলে আমাদের জন্য এই প্রভাবটা কম করা আমাদের জন্য সহজ হতো। ডক্টর খালেদ, ডক্টর আফরোজা নাজনীন, ডক্টর সামন্তলাল সেন, আপনাদের অনেক ধন্যবাদ। রেডিও স্পিকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।